দীর্ঘ 2 দশক পর ক্ষমতায় ফিরে বিএনপি বিশাল এক স্বপ্নের কথা বলছে। প্রধানমন্ত্রী তারেক রহমান 2034 সালের মধ্যে বাংলাদেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতি বানানোর লক্ষ্য ঠিক করেছেন। সেই গন্তব্যে পৌঁছাতে নতুন সরকার প্রায় 9 লাখ কোটি টাকার মেগা বাজেটও ঘোষণা করেছে। কিন্তু এই যাত্রাপথ কি আসলে এত সোজা হবে? তারেক রহমানের সরকার এখন যে পথে হাঁটছে তাকে অর্থনীতির ভাষায় বলা হয় নিউ লিবারেল ইকোনমি বা নব্য উদারবাদী অর্থনীতি। কিন্তু এই নিউ লিবারেল ইকোনমি জিনিসটা আসলে কি, কেন সারা বিশ্বে এই মডেল নিয়ে এত আলোচনা আর সমালোচনা? আজ আমরা সহজে এসব প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করব। নিউ লিবারেল ইকোনমি বা নব্য উদারবাদী অর্থনীতি খুব সাধারণ একটা ধারণার উপর দাঁড়িয়ে আছে। ধারণাটি হলো বাজারকে তার নিজের গতিতে চলতে দেওয়া। এই মডেলে বিশ্বাস করা হয় সরকার ব্যবসার ব্যাপারে কোনো খবরদারি করবে না। কোন জিনিসের দাম কত হবে সেটা ক্রেতা আর বিক্রেতার চাহিদা অনুযায়ী বাজারই ঠিক করে নেবে। সরকারি প্রতিষ্ঠানগুলোকে বেসরকারি মালিকানায় ছেড়ে দেওয়ার উপর খুব জোর দেওয়া হয় এই ব্যবস্থায়। বাংলাদেশ ব্যাংকের স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা দেওয়া বা বাজারের ওপর ছেড়ে দিয়ে ডলারের দাম ঠিক করার যে উদ্যোগ সরকার নিয়েছে তা এই মডেলেরই একটা বড় অংশ। বর্তমান সরকার চাইছে দেশে আইসিটি, কৃত্রিম বুদ্ধিমত্তা কিংবা নবায়নযোগ্য জ্বালানি খাতে দেশি বিদেশি কোম্পানিগুলো এসে অনেক বেশি বিনিয়োগ করুক। এই ধারণার ইতিহাস অর্থাৎ নিউ লিবারেল ইকোনমির ইতিহাস খুব বেশি পুরাতন নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বের বেশিরভাগ দেশ মনে করত মানুষের ভালো মন্দের দায়িত্ব সরকারের হাতে থাকা উচিত। সরকার তখন অর্থনীতিতে প্রচুর হস্তক্ষেপ করত এবং জনকল্যাণে টাকা খরচ করত। 70-এর দশকে এসে বিশ্ব অর্থনীতিতে একটা বড় ধাক্কা লাগে। জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হয়ে যায় এবং প্রবৃদ্ধিও থেমে যায়। তখন মিল্টন ফ্রিডম্যান আর ফ্রেডরিক হায়েকের মতো অর্থনীতিবিদরা সম্পূর্ণ নতুন এক পথের কথা বলেন। তারা অর্থনীতিকে সরকারের হাত থেকে পুরোপুরি মুক্ত করে বাজারের হাতে ছেড়ে দেওয়ার প্রস্তাব করলেন। 80-এর দশকে ব্রিটেনের প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার আর আমেরিকার প্রেসিডেন্ট রোনাল্ড রিগান এই নীতিগুলো ব্যাপকভাবে প্রয়োগ করা শুরু করেন। এরপর থেকেই মূলত নিউ লিবারেলিজম সারা বিশ্বে জনপ্রিয় হয়ে ওঠে। কিন্তু সারা বিশ্বে এই মডেলের অভিজ্ঞতা কি খুব সুখকর? মুক্ত বাজার আর অবাধ বাণিজ্যের কারণে বিশ্বের অনেক দেশের জিডিপি হু করে বেড়েছে, বহুজাতিক কোম্পানিগুলো ফুলে ফেপে উঠেছে এবং প্রযুক্তির দারুণ বিকাশ হয়েছে, সত্য। কিন্তু এসব দৃশ্যমান অর্জনের আড়ালে প্রকৃত সাধারণ মানুষের জীবনে কি ঘটেছে? নিউ লিবারেল ইকোনমি পৃথিবীতে সবচেয়ে বেশি অবদান রেখেছে সমাজে বিত্তের বৈষম্য তৈরিতে। ধনীরা আরো ধনী হয়েছে আর গরিবেরা হয়েছে আরো গরিব। পানি, বিদ্যুৎ, শিক্ষা বা চিকিৎসার মতো মৌলিক সেবাগুলো যখন বেসরকারি খাতে চলে যায় তখন সাধারণ মানুষের জন্য সেগুলো সবসময় কিনে নেওয়া কতটা সম্ভব হয়? এই মডেল প্রয়োগের ফলে অনেক দেশেই শ্রমিকদের অধিকার চরমভাবে ক্ষুণ্ণ হয়েছে, কেননা এক্ষেত্রে মালিকরা মুনাফা বাড়াতে ইচ্ছে মতো কর্মী ছাঁটাই করার এবং কম মজুরি দেওয়ার ক্ষমতা পেয়ে যায়। পরিবেশকে সম্পূর্ণ উপেক্ষা করে মুনাফার লোভে প্রকৃতি ধ্বংস করার এক ভয়ঙ্কর প্রতিযোগিতাও শুরু হয় এই মডেলের হাত ধরে। 2008 সালের ভয়ঙ্কর বিশ্বমন্দার পেছনের মূল কারণও ছিল এই নিউ লিবারেল অর্থনীতি। সরকারের নিয়ন্ত্রণের অভাবে ব্যাংক আর বড় বড় আর্থিক প্রতিষ্ঠানগুলো সাধারণ মানুষের জমানো টাকা নিয়ে ইচ্ছে মতো ফাটকা বাণিজ্যে মেতে ওঠে। ফলে বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ চাকরি হারিয়ে পথে বসেছিল। অবশ্য বিশ্বের এই তেতো অভিজ্ঞতার কথা মাথায় রেখে বাংলাদেশের বর্তমান সরকার একটি সতর্ক অবস্থান নিয়েছে। বিএনপি সরকার মাঝামাঝি পথে হাঁটার চেষ্টা করছে। সরকার IMF এর শর্ত মেনে জ্বালানি বা অন্যান্য খাতের ভর্তুকি কমানোর পাশাপাশি গরিব মানুষের কষ্ট কমাতে ফ্যামিলি কার্ড আর কৃষকদের জন্য কৃষক কার্ড চালু করেছে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে মাসে 2500 টাকা বা নিত্য প্রয়োজনীয় জিনিস দেওয়ার মাধ্যমে একটা সামাজিক সুরক্ষা বলয় তৈরি করা হচ্ছে। নব্য উদারবাদের সাথে কল্যাণকামী দর্শনের এই মিশ্রণ বর্তমান প্রেক্ষাপটে খুবই দরকারি একটা পদক্ষেপ বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। তারপরেও সামনে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য বেশ কিছু কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। বাজারের উপর সবকিছু ছেড়ে দিলে জিনিসপত্রের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ার একটা ভয় থাকেই। এই উচ্চ মূল্যস্ফীতি এবং সরকারের রাজস্ব ঘাটতি সামলানোই কি এখন অর্থনীতির সবচেয়ে বড় মাথা ব্যথা নয়? বছরের পর বছর ধরে ব্যাংকিং খাতে যে পাহাড় সমান খেলাপি ঋণ জমে আছে সেটা কি এত সহজে কমিয়ে আনা সম্ভব? বিদেশি বিনিয়োগ আনা আর মুক্তবাজার নিশ্চিত করার পাশাপাশি দেশের সাধারণ মানুষ যেন এই ব্যবস্থার জাতাকলে
পিষ্ট না হয়, সেটা সরকার কিভাবে নিশ্চিত করবে? বাংলাদেশের ভঙ্গুর অর্থনীতি সংস্কার করে 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে পরিণত হওয়ার যে স্বপ্ন নতুন সরকার দেখছে, তা কি আসলে ধরা দেবে, নাকি নব্য উদারবাদী অর্থনীতির পুরনো ফাঁদে পা দিয়ে বৈষম্যের নতুন কোনো ইতিহাস তৈরি হবে বাংলাদেশে? আপনি কি ভাবছেন? জানান আমাদের কমেন্টে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।